আজ আপনি শুনবেন প্রিয়নাথ মুখোপাধ্যায়ের কাহিনী গুম খুন, only on Radio Milan 90.4 FM. Do like, share and subscribe our YouTube channel for more audio stories and press the bell icon for notification. আব্দুলের চরিত্রে দীপক, কনস্টেবল এবং রাজারামের ভূমিকায় অপূর্ব, দারোগা প্রিয়নাথ, সদাশিব এবং অন্যান্য চরিত্রে সায়ন, নাট্যরূপ দান এবং পোস্টার ডিজাইনিং চিন্ময়, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। শুরু হচ্ছে প্রিয়নাথ মুখোপাধ্যায়ের দারোগা প্রিয়নাথের কাহিনী গুম খুন। শুনুন, দারোগা বাবু আছেন? এসেছেন, কিন্তু এখন দেখা করা মুশকিল। আমার বড় জরুরি দরকার, আমাকে দেখা করতেই হবে। সারাদিনের পর তিনি এইমাত্র ফিরে এসেছেন, আমি কিভাবে এখন তোমাকে তার কাছে নিয়ে যাব? এইসব কথাবার্তা শুনতে পেয়ে আমি আগন্তুককে আমার কেবিনে নিয়ে আসার আদেশ দিলাম। বাস্তবিকভাবেই সকাল থেকে একটা তদন্তে নিযুক্ত ছিলাম। সন্ধ্যের কিছু আগে ফিরে এসে অন্তত কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার আশায় যখন ঘরে এসে বসেছি, তখনই ওই রকম কথাবার্তা আমার কানে এলো। আগন্তুকের বিনীত কণ্ঠস্বর এবং তার কাতর অনুরোধ দেখে আমার বেশ দয়া হলো। তাই বিশ্রামের আশায় জলাঞ্জলি দিয়ে তাকে আমার কাছে আনতে বললাম। কিছুক্ষণ পরেই একজন লম্বা দাড়িওয়ালা মুসলমান প্রৌঢ় ভদ্রলোক আমার সামনে এসে উপস্থিত হলেন। তার বয়স আন্দাজ ৪৫, কিন্তু শরীর এবং চেহারা থেকে যৌবন এখনো মুছে যায়নি। তাকে দেখতে অতি সুপুরুষ, কিন্তু তার বর্তমান ম্লান মুখ দেখলে পাষাণ হৃদয়ও গলে যায়। বসুন। আমার সামনের চেয়ারটা টেনে তিনি বসলেন। এবার বলুন, আমার খোঁজ করছিলেন কেন? হুজুর, আমার নাম মোহাম্মদ আব্দুল খাঁ, মংলায় আমার বাড়ি। আমার ছেলে, একমাত্র ছেলে, আজ ৭ দিন ধরে ঘরে নেই। হুজুর আপনি তাকে আমার কাছে এনে দিন হুজুর। তার বয়স কত? করিম খাঁ আমার পালন করা ছেলে হুজুর, নিজের ছেলে নয়। তার বয়স ১৩ থেকে ১৫-র মধ্যে হবে। নিজের কোনো সন্তান না হয় এবং সামান্য কিছু বিষয় সম্পত্তি থাকায় এই পোষ্যপুত্র নিতে বাধ্য হয়েছে হুজুর। করিম আমার ভাইয়ের ৩য় সন্তান। খোদার ইচ্ছায় তারা ৮টা ছেলে ও 2টো মেয়ে। করিম তাদের মধ্যে ৩য়। সে আমাকে তার বাবা ও আমার স্ত্রীকে মা বলেই জানে হুজুর। তার যখন ৬ মাস বয়স ছিল, তখন থেকেই আমরা তাকে মানুষ করেছি হুজুর। আপনার ভাই বেঁচে আছেন? আগে হ্যাঁ হুজুর। তার বাড়ি কোথায়? হুগলি হুজুর, বর্তমানে সে আমার বাড়িতেই আছে। আপনার ছেলের নিরুদ্দেশের কারণ কিছু আপনি আন্দাজ করতে পারেন? বুধবার সন্ধ্যার পর একজন ভদ্রলোক আমার হাতে একটা চিঠি দিলেন। চিঠির লেখা দেখে আমার ভাইয়ের লেখার মতোই দেখালো। চিঠিটা পড়ে জানতে পারলাম তারই চিঠি। সে প্রচণ্ড অসুস্থ। করিমের সাথে দেখা করতে একান্ত ইচ্ছা। চিঠিওয়ালার সাথে তাকে পাঠানোর অনুরোধ করেছে। আমি কোনো রকম সন্দেহ না করে তখনই ওই ভদ্রলোকের সাথে তাকে পাঠিয়ে দিলাম। তাকে বারবার বলে দিলাম যেন সে সেখানে পৌঁছেই তার বাবার শরীরের অবস্থার কথা আমাকে চিঠি দিয়ে জানায়। করিমা আমার কথা মতো সম্মত হয়ে সেই অপরিচিত লোকটির সাথে হুগলি চলে যায়। সেই থেকে করিমা আমার কাছে ফিরে আসেনি, কিংবা কোনো চিঠিও লেখেনি হুজুর। আজ হলো গিয়ে শনিবার। বুধবার রাতে করিমের হুগলি পৌঁছে যাওয়ার কথা। যদি সে বৃহস্পতিবার কিংবা শুক্রবারও চিঠি লিখত, তাহলে আপনি সেই চিঠি পেয়ে যেতেন। এখান থেকে হুগলির ডাক ব্যবস্থা তো মোটামুটি একদিনের, কাজেই আমিও সেই জন্য সেখানে কোনো চিঠি লিখিনি। ভেবেছিলাম যদি আমার ভাই সত্যি সত্যি সাংঘাতিক অসুস্থ হয়ে থাকে, তাহলে করিম নিশ্চয়ই ব্যস্ত আছে, হয়তো চিঠি লেখার সময় পায়নি। কিন্তু মশাই, বেলা ১টার সময় আমি ঘরে বসে আছি। এমন সময় আমার ভাই, অর্থাৎ করিমের বাবা, সহসায় এখানে এসে উপস্থিত এবং তখনই করিমের খোঁজ করল। বুধবারে যে সাংঘাতিক অসুস্থ ছিল, সে হঠাৎ শনিবারে সুস্থ শরীরে এতটা পথ পরিশ্রম সহ্য করে এত দূর আসবে, এটা আমার বিশ্বাস হলো না। আমার স্ত্রী কলেরায় মারা গেছে গত বছর। করিম ছাড়া আমার ওই মস্ত বাড়িতে কোনো আত্মীয় স্বজন নেই। বেলা দ্বিপ্রহরে সেই নির্জন ঘরে আমার ভাইকে দেখে আমার ভয় হলো।
ভাবলাম বোধহয় তার প্রেতাত্মা আমার কাছে উপস্থিত হয়েছে। এইসব ভেবে আমি সহসা কোনো কথা বলতে পারলাম না। আমার কোনো উত্তর না পেয়ে সে আবার আমাকে করিমের কথা জিজ্ঞেস করলো। তখন আমার সন্দেহ দূর হলো হুজুর, দৃঢ় বিশ্বাস হলো সে আমার ভাই। আমি তখন আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম, তুমি নাকি সাংঘাতিক অসুস্থ? অসুস্থতার কথা শুনে তার চিন্তা হলো। সে বিরক্ত হয়ে বলল, আমি অসুস্থ? কে বললো তোমাকে? আচ্ছা সেসব কথা ছাড়ো, আমার করিম কোথায় বলো। আমি সমস্ত কথা তার কাছে প্রকাশ করলাম। বললাম, আপনিই তো চিঠি দিয়েছিলেন এবং সেই চিঠির কথা মতোই করিমকে চিঠিওয়ালার সাথে হুগলি পাঠিয়ে দিয়েছি। আমার কথা শুনে সে খুব রেগে উঠল এবং চিৎকার করে জিজ্ঞেস করলো, কে সেই চিঠি তোমার কাছে আনলো? আর সেই চিঠিই বা কোথায়? দেখাও আমাকে। আমি তখনই চিঠিখানা বের করে তাকে দেখালাম আর বললাম, আপনার প্রাণের গঙ্গাধর এই চিঠি এনেছিল। আমার কথা শুনে সে আরও রেগে উঠল। হুজুর, গঙ্গাধর? বাপের জন্মে আমার এমন কোনো বন্ধুর নাম শুনেছো তুমি? সত্যি সত্যি বলো, আমার করিমের কি করেছো? না হলে আমি কিন্তু এর শেষ থেকে ছাড়বো, আমি বলে দিলাম। সত্যি কথা বলো। আমি তাকে অনেক বোঝালাম। যাকে ছোট থেকে মানুষ করে আসছি, সে আমার নিজের ছেলে না হলেও তার উপর আমার ততটাই স্নেহ রয়েছে। এই করিম ছাড়া এই জগতে আমার আর কেউ নেই। তুমি আমার উপর অযথা সন্দেহ করছো। সত্যি বুধবার রাত থেকে তার বিষয়ে আমি কিচ্ছু জানি না। আমার ভাই আমাকে কাঁদতে দেখে সমস্ত ব্যাপার বুঝতে পারল। আমি যে তাকে সত্যি কথাই বলছি সেটাও সে জানতে পারল। তখন দুই ভাই পরামর্শ করে একবার চারদিকে খোঁজ করলাম হুজুর, কিন্তু কোথাও করিমের কোনো খবর পেলাম না। শেষে হতাশ হয়ে আপনার কাছে এসেছি। এখন আপনি গরিবের মা বাপ, আপনি আমার ছেলেকে ফিরিয়ে দিন হুজুর, আপনি আমার ছেলেকে ফিরিয়ে দিন। আগন্তুকের কথা শুনে আমি বেশ আশ্চর্য হয়ে উঠলাম। আচ্ছা, আপনার ভাইয়ের নাম কি? সালামত খা হুজুর। তা হঠাৎ আজকেই তিনি আপনার কাছে এলেন কেন? সে মাঝে মধ্যেই আমাকেও আমার ছেলেকে দেখতে আসে। এবারেও বোধহয় সেই জন্যই এসেছিল। আচ্ছা বেশ। ছেলেটির গায়ে কোনো রকম গয়নাগাটি ছিল? আগে না, তবে তার গলায় একজোড়া প্রবালের মালা ছিল। মালাটার মূল্য সামান্য হলেও ওই রকম প্রবাল আজকাল সহজে দেখতে পাওয়া যায় না হুজুর। আপনার কারো সাথে কোনো শত্রুতা আছে? আগে না হুজুর, আমি বেশি লোকের সাথে মেলামেশা করি না। নিজের জমিদারি হিসেবপত্র নিজেই করে থাকি, তাই অবসর সময় বেশি পাই না। তাই আমার শত্রু বা বন্ধু কেউ নেই হুজুর। আপনার ভাইয়ের? আগে সে কথা আমি ঠিক করে বলতে পারবো না। যদি অনুমতি দেন তাহলে তাকে কাল আপনার কাছে এনে হাজির করব। হ্যাঁ, সেটা করতেই পারেন, কিন্তু কারো ওপর কোনো সন্দেহ আছে আপনার? হুজুর, করিম বয়সে কিশোর হলেও বড় ধার্মিক। তাকে কখনো সমবয়সী ছেলেদের সাথে খেলতে দেখিনি। যখনই সে অবসর সময় পেত তখনই সে কোনো মুসলিম ফকিরের কাছে গিয়ে ধর্ম বিষয়ে নানা প্রশ্ন করত। মুসলমান ফকিররাও তাকে খুব ভালোবাসতেন। তাই তারা একদিন তাকে দেখতে না পেলে আমার বাড়িতে এসে তার সন্ধান করতেন। আচ্ছা, এই ফকিররা কেমন? মানে করিম কেমন ফকিরদের সাথে মিশত আপনি জানেন কিছু? আর এত ফকিরই বা পেত কোথায় সে? আমাদের বাড়ির কিছুটা দূরে একটা মসজিদ আছে। অনেক মুসলমান ফকির সেই মসজিদে আসেন। করিম খবর পেলেই তাদের সাথে দেখা করে আমাদের ধর্মের কথা জানার চেষ্টা করত। আপনি যদি একবার দয়া করে আমাদের বাড়িতে আসেন তাহলে আমার দৃঢ় বিশ্বাস খুব তাড়াতাড়ি এই রহস্য ঘুঁচবে। আচ্ছা, কাল সকালে আমার একজন বিশ্বাসী লোককে আপনার বাড়িতে পাঠিয়ে দেব এবং আমি বিকেলের দিকে একবার নিজে সেখানে যাব, ঠিক আছে? আব্দুল সেদিন আমার কাছ থেকে বিদায় নিলেন। পরদিন সকালে আমি আমার হেড কনস্টেবলকে মোংলায় আব্দুলের বাড়িতে পাঠিয়ে দিলাম। পরে নির্জনে বসে কিছুক্ষণ গভীর চিন্তাভাবনা করলাম। কয়েকদিন থেকে কলকাতার দক্ষিণে খিদিরপুরে জাহাজ মেরামতি করার জন্য একটা ডক তৈরি হচ্ছিল। কিছুদিন আগে একটা গুজব শোনা গেছিল যে কন্ট্রাক্টর বাবুরা কোনোভাবেই ওই ডক প্রস্তুত করতে পারছিলেন না। যে অংশটা আজ প্রস্তুত হয়ে গেল
পরদিন সকালে দেখা গেল অদ্ভুতভাবে তা সম্পূর্ণরূপে ভেঙে গেছে। বারবার এভাবে ভেঙে যাওয়ায় কন্ট্রাক্টরদের যথেষ্ট ক্ষতি হচ্ছিল। শেষে এটা স্থির করেছিল যে কোনো ধার্মিক লোকের মাথা ছাড়া এই ভিত্তি স্থাপন সম্পূর্ণ হবে না। এইসব গুজব শুনে অনেকেই ভয় পেলেন। প্রায় সকলেই নিজের ছেলে মেয়েদের সাবধান করতে লাগলেন, কিন্তু তখনও পর্যন্ত একটিও অভিযোগ শোনা যায়নি। আব্দুল যখন করিমের নিরুদ্দেশের কথা বললেন, তিনিও এরকম কিছু সন্দেহ করেননি। তাঁর ভাই সালামত হুগলিতে থাকেন, সম্ভবত সেখানেও এই গুজব ছড়ায়নি। সুতরাং তিনি এ বিষয়ে সন্দেহ নাও করতে পারেন, কিন্তু আব্দুল সবসময়তেই কলকাতাতে ছিল। তিনি নিশ্চয়ই গুজবটা শুনেছেন। তিনি কেন এমনটা সন্দেহ করলেন না সেটাই আমি ভাবছি। আব্দুলের মুখে করিমের চরিত্রের বিষয়ে যেসব কথা শুনলাম, তাতে করিম খাঁ যে একজন ধার্মিক বালক সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আব্দুলের এই সন্দেহ না করার কারণ কি? অনেকক্ষণ ধরে এইসব চিন্তাভাবনা করে শেষে ঠিক করলাম যে নিজেই মংলায় গিয়ে না দেখলে কোনো কিছু বুঝতে পারবো না। কাজেই বেলা 11টার পর থানা থেকে বেরিয়ে খিদিরপুরের দিকে গেলাম। যাতে কোনো লোক আমাকে সন্দেহ না করে সেই জন্য আমি পুলিশের বেশে যাইনি, কিংবা সাথে কোনো কনস্টেবলকেও নিয়ে যাইনি। আসল উদ্দেশ্য ছিল কন্ট্রাক্টরের সাথে দেখা করা। একজন কর্মচারীর মুখে শুনলাম তিনি বাঙালি, কাছেই একখানা বাড়িতে তার অফিস, এবং তিনি তখন অফিসেই ছিলেন। সুতরাং তার সঙ্গে দেখা করতে আমার বিশেষ কোনো কষ্ট হলো না। সৌভাগ্যবশত আমরা একে অপরের পূর্ব পরিচিত ছিলাম। আমাকে সেখানে সাধারণ বেশে দেখে সে বেশ আশ্চর্য হলো। ভাবল আমি ছদ্মবেশে কাউকে গ্রেপ্তার করতে গেছি। ডকে অনেক লোকই কাজ করে, তাদের মধ্যে অপরাধীর তো অভাব নেই, সুতরাং তার অনুমান খুব একটা অযথাও নয়। কিছুক্ষণ আলাপের পর সদাশিব তার প্রধান কর্মচারী রাজারামের কাছে নিয়ে গেল। রাজারাম আমাদের নিয়ে ডকের যে অংশ সম্পূর্ণ হয়েছিল, যে অংশ আরম্ভ হয়েছিল, সেই সমস্ত কাজ দেখাতে লাগল। সত্যিই অদ্ভুত ব্যাপার। দেখারই একটা জিনিস বটে। কত বড় বড় ইঞ্জিনিয়ার যে এই কাজে বুদ্ধি খরচ করেছেন তার হিসেব নেই। অসংখ্য রাজমিস্ত্রি, ছুতোর, কামার সেই মহৎ কাজে নিযুক্ত। কোথাও গাঁথনি হচ্ছে, কোথাও কাঠের কাজ হচ্ছে, কোথাও বা লোহার বড় বড় কড়ি ওপরে তোলা হচ্ছে। রাজারাম যখন আমাদের নিয়ে ফিরে আসছিল সেই সময় সদাশিব একটা প্রাচীর লক্ষ্য করে রাজারামকে বলল, দেখো রাজারাম, এই রকম কাজের মজুরি তো আমি দেবই না। তাছাড়া যে এ কাজ করেছে তাকে 2 দিনের বেতন জরিমানা করব, এই আমি বলে দিলাম। এই রকম একটা বাজে কাজ তোমার নজরে পড়লো না? হ্যাঁ? রাজারাম যেন অত্যন্ত আশ্চর্য হলো। নির্দিষ্ট জায়গায় গিয়ে দেখল সত্যি সত্যি সেখানকার প্রাচীর অত্যন্ত বাঁকা হয়েছে। সে বলল, এদিকে নেপাল মিস্ত্রি কাজ করছিল। লোকটা এত ভালো কাজ করে যে তার কাজ কখনো দেখতে হয় না, সেই জন্যই তো এদিকে আর পরীক্ষা করতে আসিনি। এখন দেখছি নেপালের উপর ভরসা করে বড় ভুল করেছি। আমি নিজেই আজকে ওকে জিজ্ঞাসাবাদ করব। আমি সব দিক ভালো করে লক্ষ্য করলাম। তারপর সেই পোশাকেই মংলায় গিয়ে পৌঁছলাম। হেড কনস্টেবল আমার অপেক্ষা করছিল। আমাকে দেখে কাছে আসলো এবং একখণ্ড প্রবালের মালা আমার হাতে দিল। ওই মাঠে এরকম আরেক খণ্ড পড়ে আছে স্যার। চারিদিকে খোঁজ খবর করতে মসজিদের পাশের মাঠে 2 খণ্ড মালা দেখতে পাই। এই 1 খণ্ড আপনাকে আর মোহাম্মদকে দেখানোর জন্য নিয়ে এসেছি। আরেক খণ্ড জায়গাটা চিহ্নিত করার জন্য সেখানেই রাখা আছে। আমি তার কথায় বেশ সন্তুষ্ট হলাম। জিজ্ঞেস করলাম, আর কিছু জানতে পেরেছ? কিছুদিন হলো এই মাঠে একদল ফকির বাস করত। শুনলাম তারা মক্কা যাওয়ার জন্য টাকা জোগাড়ের উদ্দেশ্যে বিভিন্ন মসজিদে ভিক্ষা গ্রহণ করছে। যেদিন করিম খাঁ সেই অপরিচিত লোকের সাথে হুগলি যাত্রা করে, সেই ফকিরের দলও সেই দিনই এখান থেকে চলে যায়। আব্দুল যদিও আগেই প্রবালের হারখানা দেখেছিলেন, তাও আমি তাকে জিজ্ঞেস করলাম, দেখো তো এই প্রবালের হারখানা করিমের? আব্দুল পুনরায় সেই হার শনাক্ত করলেন। এই হাড়ি করিমের গলায় ছিল।
বাঁচা আমার আর নেই, তাকে কেউ খুন করেছে। আমারও তেমনই সন্দেহ হচ্ছিল। করিম যে আর জীবিত নেই আমার সেটাই বিশ্বাস, কিন্তু যদি তখন সে কথা বলি আব্দুল আরও ব্যাকুল হয়ে পড়তে পারেন। সেই ভয়ে সেরকম কোনো কথা বললাম না। হেড কনস্টেবলকে আমি সেই দ্বিতীয় হাড়ের টুকরো নির্দিষ্ট জায়গায় নিয়ে যেতে বললাম। সেই জায়গায় উপস্থিত হয়ে দেখলাম তখনও সেখানে হাড়ের একটা খণ্ড পড়ে আছে। হাড়ের সেই অংশটা তুলে দেখলাম আগের খণ্ড এবং এই খণ্ডের প্রবালগুলো একই রকম। কাজেই সেই দুখণ্ড যে একই হাড়ের অংশ সেটা বুঝতেও কোনো অসুবিধে হলো না। হেড কনস্টেবলকে আশপাশটা আরও ভালো করে তল্লাশি করতে বলে আমি সেখানে বসে পড়লাম এবং কিছুক্ষণ ওই জায়গায় তল্লাশি চালালাম। হাড়ের দ্বিতীয় খণ্ডটা যেখানে পড়েছিল সেখানে অনেকেরই পায়ের ছাপ দেখতে পেলাম, কিন্তু তা থেকে বিশেষ কোনো সাহায্য হবে বলে মনে হয় না। তখনও সন্ধে হতে কিছুটা দেরি আছে। আমি সেই আলোয় সেই জায়গাটা তন্ন তন্ন করে খুঁজলাম। দু একবার পায়ের চিহ্নগুলো অনুসরণ করে কিছু দূর গিয়ে থামতে হলো, কারণ তারপর পায়ের চিহ্নগুলো এতটাই অস্পষ্ট হয়ে গেছে যে তা আতশ কাঁচ দিয়ে পরীক্ষা করেও খুঁজে পেলাম না। এইভাবে আরও কিছুক্ষণ অনুসন্ধান করে নির্দিষ্ট জায়গায় ফিরে আসার পর হেড কনস্টেবলের সাথে দেখা হলো। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা, যে ফকিরের দল এখান থেকে চলে গেছে তারা কবে গেছে এবং কোন দিকেই বা গেছে? আমি সেটার খোঁজ নিয়েছি স্যার। এখানকার মসজিদের অধ্যক্ষদের মুখে শুনলাম তারা হাওড়ায় গেছে। সেখানে 4-5 দিন মসজিদে মসজিদে ভিক্ষে করে তারপর বোম্বে যাত্রা করবে, পরে বোম্বে থেকে মক্কায় যাবে। হেড কনস্টেবলের কথা শুনে আমি তখন হাওড়ার ম্যাজিস্ট্রেটের কাছে একটা টেলিগ্রাম লিখলাম একদল ফকির মসজিদে ভিক্ষা করার জন্য গত বুধবার কলকাতা ত্যাগ করেছে। যদি তাদের কোনো সন্ধান পান তাহলে নজরবন্দি করে রাখবেন। অনেকেরই বিশ্বাস যে তারা করিম খাঁ নামে একটি ছেলেকে কৌশলে নিয়ে গেছে। যদি সেই ছেলের কোনো সন্ধান পান তাহলে তাকে এবং ওই ফকির দলকে গ্রেপ্তার করবেন। সন্ধ্যের সময় এই টেলিগ্রাম লিখে কাছের টেলিগ্রাফ অফিসে পাঠিয়ে দিলাম এবং হেড কনস্টেবলকে নিয়ে বাসায় ফিরে এলাম। সোমবার বেলা 1টার সময় টেলিগ্রামের উত্তর পেলাম। সেটা পড়ে আমি হেড কনস্টেবলকে ডেকে সেই টেলিগ্রাম পড়তে দিলাম। ধরো, হাওড়া থেকে টেলিগ্রামের উত্তর এসেছে, পড়ে দেখো। হেড কনস্টেবলের দৃঢ় বিশ্বাস যে সেই ফকিরদের সাথে ইচ্ছায় বা অনিচ্ছায় হোক করিম চলে গিয়েছে। একদল ফকির বুধবার রাত্রে হাওড়ার প্রধান মসজিদে এসে আশ্রয় গ্রহণ করেছে। তাদেরকে দেখে সত্যি সত্যি ধার্মিক বলে মনে হয়। কোনো ছেলেকে তাদের সঙ্গে দেখা যায়নি। তাদের সকলেরই বয়স 50-এর বেশি। তাদের আচার আচরণ দেখে অসৎ বলে মনে হয় না। যদি আদেশ দেওয়া হয় তাহলে গ্রেপ্তার করা যেতে পারে। বর্তমানে তাদের নজরবন্দি করে রাখা হয়েছে। হাওড়ার ম্যাজিস্ট্রেট বেশ বিচক্ষণ লোক। তিনি যখন তাদের ওপর কোনো রকম সন্দেহ করতে পারেননি তখন তারা নিশ্চয়ই অসাধু লোক নয়। যদিও করিম খাঁ যেদিন নিখোঁজ হয় সেদিনই তারা সেখান থেকে চলে গেছে, তবু তাদের সাথে যে করিম খাঁ গেছে সে বিষয়ে আমি কোনো সম্পর্ক খুঁজে পেলাম না। চিঠিটা পড়ে কনস্টেবলের সন্দেহ দূর হলো। সে বেশ আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল, তবে করিম কোথায় গেল স্যার? সে যে কোথায় এখনই তা তোমাকে বলতে পারছি না। আশা করি 2-1 দিনের মধ্যেই এই ভয়ঙ্কর রহস্য ভেদ করতে পারবো। কথাটা বলে আমি পুলিশের পোশাক পরে নিলাম এবং তাকে নিয়ে খিদিরপুরে যাত্রা করলাম। পথে সে অনেক কথাই আমাকে জিজ্ঞেস করল, কিন্তু আমি তার একটা কথারও উত্তর দিলাম না। যখন ডকের কাছে এসে উপস্থিত হলাম তখন বেলা প্রায় 4টে। রাজারাম ব্যস্ত হয়ে ফিরে যাচ্ছিল। এমন সময় আমার সাথে তার দেখা হলো। তাকে ব্যস্ত দেখে আমি জিজ্ঞেস করলাম, কি হে, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ রাজারাম? রাজারাম আমার দিকে তাকালো। আপনি পুলিশের লোক? তবে সেদিনে বেশে আসেননি কেন? পুলিশের লোককে সবসময় একরকম পোশাক পরে থাকলে চলে না রাজারাম। তাহাদের কখনো কখনো বেশভূষা পরিবর্তন করতে হয়।
কিন্তু তা বলে তোমার মতো বিচক্ষণ লোক প্রতারিত হতে পারে না। আজ আমার পোশাক অন্য প্রকার হলেও তুমি আমায় চিনতে পেরেছ। এখন বলো দেখি, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিলে? আজকের কাজ শেষ? আগে হ্যাঁ, এইমাত্র আমার নিত্যদিনের কাজ শেষ হলো। এখন বাসায় খেতে যাচ্ছি। খুব ভোরে আমাকে এখানে আসতে হয় তো, ওই সারাদিন একটু অবসর পাওয়া যায় না যে খেতে যাব। যতক্ষণ না কাজ শেষ হয় ততক্ষণ খেতে যেতেও পারি না। আজকের কাজই শেষ করেছি, সেই জন্য এখন বাসায় ফিরে যাচ্ছি। তা আজ তাহলে আর এখানে আসছো না? সে কি, যতক্ষণ না সূর্য অস্ত যায় ততক্ষণ তো আমার নিষ্কৃতি নেই। আমাকে এখানে সূর্য ওঠা থেকে সূর্য ডোবা পর্যন্ত কাজ করতে হয়। তবে বললে যে কাজ শেষ? আগে হ্যাঁ, একটা কাজ শেষ করেছি, কুলিদের সাথে আর খাটতে হবে না। কিন্তু আজ কি করলাম তার একটা হিসেব দিতে হবে তো। কার কাছে? ওই সদাশিব বাবুর কাছে। তিনি যে আমার উপর সমস্ত কাজের ভার দিয়ে নিশ্চিন্ত রয়েছেন, আমি যদি তাকে প্রত্যেক দিনের কাজের হিসেব না দেই তাহলে তিনি জানবেন কিভাবে? নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য আরও কোনো লোক নিয়োগ করতে হবে কিনা তা তিনি জানবেন কোথা থেকে? বাহ বাহ বাহ, তুমি তো বেশ করিতকর্মা লোক হে রাজারাম। যে কোনো কাজের দায়িত্ব তোমাকে দিয়ে নিশ্চিন্ত থাকা যায়। ভালো। আমার মুখে সুখ্যাতি শুনে রাজারাম বেশ খুশি হল। সে আমাকে বারবার নমস্কার করে বিদায় নিল। রাজারাম চলে যাওয়ার পর আমি সদাশিবের সাথে দেখা করলাম। সে আমায় দেখে হাসতে হাসতে অভ্যর্থনা করল এবং সাদরে চেয়ারে বসতে বলল। ডগ তৈরির ব্যাপারে সদাশিবের যথেষ্ট জ্ঞান ছিল। সেই সম্বন্ধে সে অনেক কথাবার্তা বলল। শেষে জিজ্ঞেস করল, ব্যাপার কি ভায়া? আজকাল ঘন ঘন যে এখানে পায়ের ধুলো পড়ছে, এখানে কোনো শিকার টিকার কিছু আছে নাকি? তার প্রশ্ন শুনে আমি চারিদিকে একবার তাকিয়ে দেখলাম। দেখতে পেলাম ঘরের ভেতরে কোনো লোক নেই বটে, কিন্তু বাইরে কে যেন পায়চারি করছে। আমার কেমন যেন সন্দেহ হলো। আমি নিঃশব্দে উঠে দাঁড়িয়ে খুব ধীরে ধীরে দরজার দিকে যেতে লাগলাম। কিছু দূর যেতে না যেতেই দেখলাম একজন লোক সেখান থেকে চলে গেল। আমি তৎক্ষণাৎ বাইরে বেরিয়ে এলাম। যা দেখলাম তাতে বেশ আশ্চর্য হলাম। দেখলাম রাজারাম চলে যাচ্ছে। এই মিনিট 10 আগে যে আমার কাছে বিদায় নিয়ে বাসায় খেতে গেল, সে এর মধ্যে ফিরেও চলে এলো, নাকি সে এখনো বাসায় যায়নি? আমার বেশ সন্দেহ হলো। আমি তখনই তার কাছে গেলাম। এ কি রাজারাম, তুমি এখানে কেন? এই না বললে তুমি খেতে যাচ্ছ? আগে হ্যাঁ, কিন্তু একটা ওই দরকারি কথা বাবুকে বলতে ভুলে গেছিলাম, তা বলার জন্যই তার কাছে এসেছিলাম। আপনি ঘরে রয়েছেন দেখে ঘরের ভেতর যেতে সাহস করিনি। মনে করেছিলাম আপনি এই তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে আসবেন, সেই জন্যই দরজার কাছে পায়চারি করছিলাম। ও, তা তুমি চলে এলে কেন? আপনাদের কথাবার্তায় মনে হলো যে আপনি এখন উঠবেন না, কিছুক্ষণ গল্পগুজব করবেন। সেই জন্যই মনে করলাম অগত্যা খেয়ে এসেই বলবো। রাজারাম যেভাবে কথাগুলো বলল তাতে তার উপর কোনো রকম সন্দেহ হওয়া উচিত নয়, কিন্তু তার কথায় আমার মনের সন্দেহ কমল না। তার কথা কেমন যেন মিথ্যে বলে মনে হলো। মনে হলো সে যেন ইচ্ছে করেই আমাদের কথাবার্তা শুনতে এসেছিল। যাই হোক, তাকে আর কোনো কথা না বলে তার যথেষ্ট প্রশংসা করে তাকে সন্তুষ্ট করে বিদায় দিলাম। কিন্তু তাকে নজরবন্দি করে রাখার জন্য হেড কনস্টেবলকে ইশারা করলাম। আমার হেড কনস্টেবলটি বেশ চতুর লোক। সে আমার সংকেত বুঝতে পেরে তখনই দূর থেকে রাজারামকে অনুসরণ করল। আমি আবার সদাশিবের অফিসে ফিরে এলাম। কিছুটা দেরি হওয়ায় সদাশিব আমাকে কারণ জিজ্ঞেস করল। আমি তাকে সমস্ত কথা খুলে বললাম। রাজারাম বেশ কাজের লোকই বটে, কিন্তু মাঝে মধ্যে বিনা কারণে আমাকে খুব বিরক্ত করে। সামান্য কারণে ভয় পেয়ে আমার কাছে এসে সময় নষ্ট করে। সে নিশ্চয়ই সেই রকম কোনো কথাই তখন বলতে এসেছিল, আর তোমাকে দেখে বোধহয় ফিরে গেছে। সদাশিবের কথাতেও আমার সন্দেহ গেল না। রাজারামের ওপর আমার যে সন্দেহ হয়েছিল তা যেন উত্তরোত্তর বাড়তেই লাগল। আমার ধারণা হলো যে সে যেন আমাদের কথা শোনার জন্যই ওই ঘরের কাছে গিয়ে দাঁড়িয়েছিল, হঠাৎ ধরা পড়ে যাওয়ায় পালিয়েছে।
সূর্য অস্ত যাওয়ার কিছুক্ষণ আগেই রাজারাম খেয়ে দিয়ে ফিরে এলো। এবার সে আর বাইরে দাঁড়ালো না, একেবারে ঘরের ভেতরে ঢুকে পড়ল। পরে সদাশিবের কাছে গিয়ে বলল, বাবু, একটা কথা আছে, যদি অনুমতি দেন তো বলি, কিন্তু... কথাটা শেষ না করে সে আবার আমার দিকে তাকালো। সদাশিব তার ইঙ্গিত বুঝে বলল, দেখো রাজারাম, এই বাবু আমার পরম বন্ধু। ছোটবেলা থেকে একই স্কুলে পড়াশুনো করেছি আমরা। আমাদের যখন বছর 10 বয়স তখন থেকে আমরা পরস্পরকে চিনি। এর সামনে তুমি সব কথা খুলে বলতে পারো। কোনো কোনো কাজে আমি এর সঙ্গে পরামর্শও করি, কাজেই তুমি নির্ভয়ে বলো। রাজারাম অপ্রস্তুত হয়ে লজ্জায় মাথা নিচু করল। না জেনে বলে ফেলেছি, গরিবের অপরাধ নেবেন না, ক্ষমা করবেন। রাজারাম তো কোনো অন্যায় কাজ করেনি সদা। কাজের কথাবার্তা গোপনে বলাই ভালো। আমার সাথে যে তোমার এত সদ্ভাব আছে এবং তুমি যে আমার কাছে কোনো কথা গোপন করো না, এসব বিষয়ে রাজারাম কেমন করে জানবে? সে কারণেই হয়তো আমার সামনেও কাজের কথা বলতে সাহস করেনি। আমার এই কথা শুনে রাজারাম আন্তরিকভাবে খুশি হল এবং কোনো কথা বলার জন্য ব্যাকুল হয়ে উঠল। কিন্তু সদাশিব তাকে বাধা দিয়ে বলল, এখন নয় রাজারাম, ওই এতক্ষণ ধরে একটা অদ্ভুত কথা আমাকে বলছিল, তুমি আশায় চুপ করে গেছে। আগে ওর কথাটা শুনতে দাও, পরে তোমার কথা শুনছি। এই বলে সদাশিব আমার দিকে তাকালো, জিজ্ঞেস করল, হ্যাঁ, তারপর কি হলো ভায়া? করিম খাঁকে কোথাও পাওয়া গেল না। আমি নিজে অনেক খোঁজ খবর করলাম, নানা জায়গায় লোকটোক পাঠালাম, কিন্তু কিছুতেই কিছু হলো না। তাই করিম খাঁ এর বাড়ি কোথায়? মোংলায়। সে মোহাম্মদ আব্দুল খাঁর পালিত পুত্র। তা তোমার হাতেই যখন তার তদন্তের ভার পড়েছে, তখন তোমাকেই যেন তেন প্রকারেণ একটা উপায় করতে হবে। কি করবে কিছু ভেবেছ? রাজারাম অতি মনোযোগের সাথে আমাদের কথা শুনছিল। আমি লক্ষ্য করলাম করিম খাঁ এবং মোহাম্মদ আব্দুলের নাম শোনা মাত্র সে যেন চমকে উঠল, কিন্তু সঙ্গে সঙ্গে নিজেকে সংবরণ করে জিজ্ঞেস করল, কি ব্যাপার? কোম্পানির রাজ্যে এই দিনের বেলা ছেলে চুরি হয়ে গেল, এও কি সম্ভব? সদাশিবের সম্পূর্ণ অনিচ্ছা সত্ত্বেও আমি পুনরায় সমস্ত কথা রাজারামকে খুলে বললাম এবং এও বললাম, দেখো, আমার দৃঢ় বিশ্বাস যে ওই ফকিররাই করিমকে কোথাও সরিয়ে দিয়েছে। আপনি অতি বিচক্ষণ লোক, আমারও তো তেমনই মনে হচ্ছে। তারা যে রাত্রে এখান থেকে চলে গেছে, সে রাত্রে যখন করিম খাও নিরুদ্দেশ হয়েছে, তখন সে যে ফকিরের দলের সাথে গেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনি শিগগির তাদের গ্রেপ্তার করার হুকুম দিন, না হলে তারা পালিয়ে যাবে। না, পালাতে পারবে না। হাওড়ার ম্যাজিস্ট্রেট তাদের নজরবন্দি করে রেখেছেন। আমার সামান্য সংকেত পাওয়া মাত্রই তারা ওদের গ্রেপ্তার করবেন। তবে এখনো দেরি করছেন কেন? আমি জানি অনেক ফকিররা ওই রকম ভয়ানক কাণ্ড করে। হ্যাঁ, এই ব্যাপারে আমি জানি, কিন্তু কোনো ব্যাপারে নিশ্চিত না হয়ে কাউকে গ্রেপ্তার করার আদেশ দিই কেমন করে? তাহলে কবে তাদেরকে ধরার হুকুম দেবেন? সম্ভবত কাল দুপুরের পর। কেন আজই হুকুম দিচ্ছেন না কেন? আর একটু খোঁজ খবর চালানো দরকার। রাজারাম আর কোনো কথা বলল না। আমি তখন সদাশিবের সঙ্গে অন্যান্য 2-4টে কথা বলে বিদায় নিলাম। করিম খাঁ তদন্তে কি হয় জানার জন্য পরদিন বারবার সেখানে যেতে সে অনুরোধ করল। আমিও তার কথা রাখব প্রতিজ্ঞা করে সেদিনের মতো থানায় ফিরে এলাম। যখন থানায় ফিরে এলাম তখন রাত্রি প্রায় 8টা। সরকারি কাজ শেষ করতে আরও 1 ঘন্টা কেটে গেল। পরে খাওয়া দাওয়া শেষ করে একটা নির্জন জায়গায় বসে চিন্তা করতে লাগলাম। আমি হেড কনস্টেবল যেখানে হাড়ের অংশ পেয়েছিল সেখানে পরীক্ষা করে যদিও কোনো রকম পায়ের চিহ্ন পাইনি, কিন্তু তাও একটা রহস্যের সূত্র পেয়েছিলাম। জিনিসটা আমার কাছেই ছিল। আমি বের করলাম, দেখলাম একটা 2 আনা। আজকাল লোকজন 2টো 2 আনা রূপোর তার দিয়ে একসাথে করে হাতের বোতাম হিসেবে ব্যবহার করে। আমি যে 2 আনা কুড়িয়ে পেয়েছিলাম তার মধ্যে একটু দাগ ছিল। সেই দাগ দেখে আমার স্পষ্ট মনে হলো
ওটা ওই রকম কোনো বোতাম থেকেই খুলে পড়েছে, কিন্তু বোতামটা কার এতক্ষণ সেটা জানতাম না, কিন্তু পকেট থেকে বের করার পরই জানতে পেরেছি বোতামটা কার। এবার আর একটা জিনিস আমি আমার পকেট থেকে বের করলাম, একটা কাগজে মোড়া কয়েকটা পোড়া দেশলাই কাঠি এবং পোড়া বাতির চর্বি। বোতামের রহস্যটা যদিও উদ্ঘাটন হয়েছে, কিন্তু এই দেশলাই কাঠিগুলো আর এই পোড়া বাতির চর্বিটা নিয়ে একটু চিন্তা করতে হলো। সবকিছু চিন্তাভাবনা করার পর আমার কি করণীয় তা আমি স্থির করলাম। যা ভেবেছিলাম তাতে যদিও আমার দৃঢ় বিশ্বাস ছিল না, তবু তা যে সম্ভব সেই বিষয়ে কোনো সন্দেহও ছিল না। ঘড়িতে রাত্রি 11টা বাজল। আমি হেড কনস্টেবলকে ডেকে তার কি করণীয় সেই উপদেশ দিয়ে তাকে বিদায় দিলাম। পরদিন সূর্য ওঠার আগেই খিদিরপুর যাত্রা করলাম। যখন সেখানে পৌঁছলাম তখন অল্প অল্প সূর্যের আলো দেখা গিয়েছে। অসংখ্য কর্মচারী এর মধ্যেই নিজের নিজের কাজে লেগে পড়েছে। খাবার, পান, চুরুটের দোকানগুলো আগেই খুলে গিয়েছিল। হরেক রকম বিক্রিওয়ালা নিজের নিজের জিনিসপত্র বিক্রি করছে। একজন বৈরাগী সারা শরীরে ছাই মেখে হাতে রুদ্রাক্ষের মালা নিয়ে এক জায়গায় বসেছিল। তারই কাছাকাছি একজন ফকির একজনের কাছে ভিক্ষে চাইছিল। এইসব দেখতে দেখতে আমি সদাশিবের অফিস ঘরে গিয়ে ঢুকলাম। এত ভোরে আমাকে খিদিরপুরে দেখে সদাশিব হেসে জিজ্ঞেস করলো, কি ব্যাপার ভায়া, আজকাল বড় ঘন ঘন দেখা দিচ্ছ যে? তোমার মতো লোকের সাথে এত ঘনিষ্ঠতা ভালো নয়। ব্যাপার কি, রাত্রে ভালো ঘুমটুম হয়নি নাকি? হ্যাঁ, তা তোমার অনুমান মিথ্যে নয়। কাল রাত্রে সত্যিই ভালো ঘুম হয়নি। শুধু কাল কেন, যতদিন না করিম খাঁর কোনো খোঁজ পাচ্ছি ততদিন আমার ভালো করে ঘুম হবে না। বুঝেছি। কোনো সুবিধে টুবিধে করতে পারলে? সেই ফকিরদের গ্রেপ্তার করার আদেশ দিয়েছে? না ভায়া, এখনও সেরকম কোনো হুকুম দিইনি। হাওড়ার ম্যাজিস্ট্রেট যেরকম উত্তর দিয়েছেন তাতে তাদের ওপর সন্দেহ করা যায় না। আর সেজন্যই তো এত সকাল সকাল তোমার কাছে এলাম। আমার কাছে? কেন? তোমার কি আমাকেও কোনো রকম সন্দেহ টন্দেহ হয় নাকি ভায়া? না 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 না, তোমার উপরে নয়, তবে আমার বিশ্বাস এখানেই করিমের সন্ধান পাওয়া যাবে। সে আবার কি কথা? করিমের বাড়ি তো সেই মংলায়, এখান থেকে প্রায় 4 মাইলের কম নয়। আর যে লোক করিমকে নিয়ে গেছে সে ছিল হুগলি থেকে। তার সাথে এখানকার লোকের সম্পর্ক কি ভায়া? সদাশিবের কথায় বিরক্তির ভাব স্পষ্ট, কিন্তু আমার আর কি দোষ? যখন আমার হাতেই তদন্তের ভার পড়েছে তখন আমাকেই প্রাণপণে চেষ্টা করতে হবে। জগদীশ্বরের কৃপায় এখনো পর্যন্ত আমি কোনো বিষয়ে অকৃতকার্য হইনি। গতকাল রাত্রে যা ঠিক করেছি তা আমাকে করতেই হবে। যদি সফল হই তো ভালো, না হলে সদাশিবের কাছে আমাকে অত্যন্ত অসম্মানিত হতে হবে। এইসব ভেবে আমি বললাম, দেখো ভায়া, আমার ওপর বিরক্ত হলে আমার কিছু করার নেই। আমার কাজটাই এটা। কোনো এক সামান্য সূত্র ধরে একটা মহৎ কাজ সিদ্ধ করতে হয়। তুমি যদি এই অবস্থায় পড়তে তাহলে তোমাকেও আমার মতোই করতে হতো। করিম খাঁর সাথে কারো কোনো রকম সম্পর্ক আছে কিনা তা আমি জোর করে এখনই বলতে পারছি না, কিন্তু আমার প্রবল সন্দেহ হচ্ছে যে এখানকার কোনো লোকের সাথে তার সংযোগ আছে। বেশ, তাহলে প্রমাণ করো, কিন্তু যতক্ষণ না প্রমাণ করতে পারবে ততক্ষণ কোনো কথা বলো না। সেই জন্যই তো আজ এত সকালে তোমাকে বিরক্ত করতে এসেছি, কিন্তু প্রমাণ করতে হলে তোমাকে কিছু নষ্ট করতে হবে। ফলে তুমি খানিকটা ক্ষতিগ্রস্তও হতে পারো। কেন? আমার কি যে ক্ষতি হবে? আমি যদি কোনো জায়গার গাঁথনি ভাঙতে চাই। সে কি? আর মাত্র 10 দিন হাতে সময় আছে। এই সময়ের মধ্যে যদি কাজ শেষ করতে না পারি তাহলে আমাকে সর্বশান্ত হতে হবে ভায়া। যতগুলো লোক এখানে কাজ করছে তাদেরকে ডবল মজুরি দিয়ে খাটালেও ওই সময়ের মধ্যে কাজ শেষ করতে পারবো না। সম্ভবত আরও কয়েকজন লোক যোগ করতে হবে। এই অবস্থায় আমি কেমন করে গড়ে তোলা অংশ নষ্ট করতে পারি বলো? তার জন্য তোমাকে কোনো রকম কৈফিয়ত দিতে হবে না, কথা দিলাম। আমার নিজের কোনো কাজের জন্য তোমায় ভাঙতে বলছি না, কিংবা আমার কৌতূহল নিবারণের জন্যও এই কাজ করতে অনুরোধ করছি না। তুমি যার কাজ করছো আমিও তার কাজই কিন্তু করছি। কাজেই ভুল কিছু হলে আমার কাজের জন্য আমিই দায়ী থাকবো, তোমার কোনো চিন্তা নেই। তাই যদি হয় তাহলে আমার কোনো আপত্তি নেই। কোন অংশ ভাঙতে হবে দেখিয়ে দাও, আমার লোকেরা সব ব্যবস্থা করে দেবে।
তোমার আদেশ অক্ষরে অক্ষরে পালন করবে, এই আমি বলে দিলাম। কথাটা বলে সদাশিব উঠে দাঁড়ালো। তারপর আমাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে এলো। ঠিক এমন সময় রাজারাম সেখানে এসে উপস্থিত। সে আমাকে দেখেই জিজ্ঞেস করলো, কি মশাই, ফকিরদের গ্রেপ্তার করার হুকুম দিয়েছেন? এখনো দিইনি। একবার তাদের সাথে দেখা না করে হঠাৎ কোনো রকম হুকুম কি দিতে পারা যায়? তবে আমার বিশ্বাস তারাই করিমকে কোথাও একটা সরিয়েছে। আপনি একজন বিচক্ষণ লোক, আপনার চোখে ধুলো দেওয়া কি নিতান্তই সহজ। কিন্তু যদি তারা এর মধ্যে পালিয়ে যায় তাহলে তো আপনাকে আরো কষ্ট পেতে হবে। শুনেছি তারা নাকি শীঘ্রই মক্কায় যাবে। রাজারামের শেষ কথাটা শুনে আমি স্তম্ভিত হয়ে গেলাম। ভাবলাম রাজারাম সে খবর কোত্থেকে পেল। এই ভেবে আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি এই কথাটা কোথা থেকে শুনলে? কেন, গতকাল তো আপনার মুখেই শুনেছিলাম। আমি চমকে উঠলাম। আমার বেশ মনে আছে, আমি যখন গতকাল ঘটনাটা বলি তখন ওই মক্কা যাওয়ার কথাটা বলিনি। হয় সে আগে থেকেই এই কথা জানতো, না হলে এর মধ্যে কারো মুখ থেকে সে ওই খবর শুনেছে। সে যা হোক, আমি তখন আর ওকে ওই বিষয়ে কোনো কথা জিজ্ঞেস করলাম না। রাজারাম, এদিকে আমার সঙ্গে এসো, একটা কাজ আছে। কোথায়? সদাশিব আমার দিকে তাকালো। আমি তার ইশারা বুঝতে পেরে রাজারামকে বললাম, এই তো কাছেই, বেশি দূর নয়। এই কথা বলে আমরা এগিয়ে চললাম। রাজারাম আমাদের অনুসরণ করতে লাগলো। কিছু দূর গিয়ে আমি জিজ্ঞেস করলাম, ও হ্যাঁ, ভালো কথা, রাজারাম, ওই সেদিনে যে প্রাচীরের গাঁথনিটা বাঁকা হয়েছিল তা মেরামত হয়ে গেছে? যে মিস্ত্রি ওটা তৈরি করেছিল তার জরিমানা করেছো? না মশাই, সে কাজ এখনো মেটেনি। নেপাল মিস্ত্রি যে এমন কাজ করবে তা আমি স্বপ্নেও জানতাম না। ও কথা আমি একেবারেই ভুলে গেছিলাম। আজই আমি নেপালকে ডেকে এর একটা মীমাংসা করছি। সদাশিব বা আমি তাকে আর কোনো কথা জিজ্ঞেস করলাম না। বৃথা সময় নষ্ট হচ্ছে দেখে সদাশিব আমাকে জিজ্ঞেস করলো, কোন অংশ ভাঙতে হবে সেটা একটু দেখিয়ে দাও তুমি। কি ভাঙতে হবে? রাজারামের গলা শুনে মনে হলো সে যেন ভাঙার কথা শুনে ভয় পেয়েছে। আমি তাকে কোনো উত্তর না দিয়ে সদাশিবকে বললাম, এই যে প্রাচীরটা বাঁকা হয়েছে সেটাই ভাঙতে হবে। এতে তোমাদের দুজনেরই যে উপকার হবে তাতে কোনো সন্দেহ নেই। প্রাচীরের গঠনও ভালো হবে আর তার সঙ্গে আমার দেখার জিনিসও দেখতে পাওয়া যাবে। আমার কথা শেষ হতে না হতেই সহসা রাজারাম দৌড়ে পালানোর উপক্রম করল। কিন্তু আমার কনস্টেবলটি তককে তককে ছিল। সে সাথে সাথে তাকে ধরে দড়ি দিয়ে বেঁধে ফেলল। আশপাশ থেকে যে ফকির বৈরাগী ছিলেন তাঁরাও এসে সেই কাজে সাহায্য করলেন। এই সমস্ত ব্যাপার দেখে সদাশিব যারপর নাই আশ্চর্য এবং স্তম্ভিত হয়ে গেল। কিছুক্ষণ তার মুখ দিয়ে কোনো কথা বেরোলো না। আমি তাকে বললাম, করিম খাঁর হত্যার অপরাধে রাজারামকে গ্রেপ্তার করতে বাধ্য হচ্ছি। প্রাচীরটা এখনই ভাঙতে হুকুম দাও, আমি প্রমাণ দেখাচ্ছি তোমাকে। আমার কথা শুনে সদাশিব কোনো রকম বাক্য ব্যয় না করে প্রাচীর ভাঙার হুকুম দিল। 10-12 জন কুলি সেই কাজে নিযুক্ত হয়ে গেল সঙ্গে সঙ্গে এবং কিছুক্ষণের মধ্যেই প্রাচীরটা ভেঙে ফেলল তারা। ভাঙার সাথে সাথেই একটা ভয়ানক দুর্গন্ধ বের হলো। উপস্থিত প্রায় সকলেই তাদের নাক ঢাকা দিয়ে সেখান থেকে দূরে সরে গেল। আমি সদাশিবকে সেই প্রাচীরের কাছে নিয়ে গেলাম। দেখলাম একটা মৃতদেহ। কিছুক্ষণ পরীক্ষা করার পর জানতে পারলাম ওই মৃতদেহ একজন মুসলমান বালকের। দুর্ভাগ্যক্রমে উপস্থিত লোকগুলির মধ্যে কেউই করিম খাঁকে চিনত না। আমি একজন কনস্টেবলকে মোহাম্মদ আব্দুলের কাছে পাঠিয়ে দিলাম এবং তাকে সঙ্গে করে আনতে বললাম। 5-6 দিন আগে মৃত্যু হওয়ার জন্য দেহের অনেক স্থান বিকৃত হয়ে গিয়েছিল বটে, কিন্তু তার বাবা এই অবস্থাতেও তাকে চিহ্নিত করতে পারবে। অবশ্য করিমের বাবা উপস্থিত হওয়ার আগেই রাজারাম সবকিছু স্বীকার করল। ওটা করিমেরই দেহ। ওই ডকের কাজ করার আগে আমি ওদের এলাকায় কাজ করেছিলাম, তখনই আমি ওকে দেখি। লোকের মুখে ওর কথা শুনি। আমি ওকে হত্যা করে প্রাচীরে গেঁথে রেখেছিলাম। তা না হলে এত তাড়াতাড়ি এ কাজ হবে না। বিশেষত দেবতার উদ্দেশ্যে উপযুক্ত উৎসর্গ না করে কি এ কাজে সিদ্ধ হওয়া যায়? কিছুক্ষণের মধ্যেই আব্দুল এবং তার ভাই দুজনেই সেখানে উপস্থিত হলেন। দুজনেই
সেই দেহ করিমের দেহ বলে শনাক্ত করলেন। সদাশিব এইসব দেখে একেবারে স্তম্ভিত হয়ে এতক্ষণ নীরব ছিল। এবার আমার দিকে চেয়ে জিজ্ঞেস করল, এসবের মানে কি? এ কি ভোজবাজি নাকি? তোমারই মুখে শুনলাম যে ফকিরেরা সেই মুসলমান বালককে নিয়ে কোথায় চালান দিয়েছে, তুমিই কাল তাদেরকে ধরার জন্য পরোয়ানা বের করবে, অথচ মনে মনে রাজারামের ওপর সন্দেহ করে এই অদ্ভুত রহস্য ভেদ করলে কি করে সেটাই তো বুঝতে পারছি না। নিশ্চয়ই আমাকে যে এর জন্য একটা কৈফিয়ত দিতে হবে তা আমি আগে থেকেই বুঝতে পেরেছি। হাওড়ার ম্যাজিস্ট্রেট যখন আমায় টেলিগ্রামে উত্তর দিলেন তখনই জানতে পারলাম ফকিরদের সাথে করিম খাঁর কোনো সম্পর্ক নেই। নিশ্চয়ই এর মধ্যে গভীর কোনো রহস্য লুকিয়ে আছে। কই, সে কথা তো তুমি আমাকে আগে বলনি। তুমি কাল পর্যন্ত বলেছ যে ফকিরদের ধরার জন্য শীঘ্রই তুমি পরোয়ানা জারি করবে। সেরকম না বললে রাজারাম আমার ওপর সন্দেহ করত। হয়তো সে এমন জায়গায় পালিয়ে যেত যে 6 মাস পরেও তাকে গ্রেপ্তার করতে পারতাম না। মুখে তোমাকে যাই বলি না কেন, মনে মনে রাজারামের ওপরই আমার সন্দেহ ছিল। কেন? রাজারামের সঙ্গে করিম খাঁর সম্পর্কটা কি? মানে কোথায় করিম খাঁর, কোথায় রাজারাম? এমন অদ্ভুত সন্দেহের কোনো কারণই তো আমি বুঝতে পারছি না। দেখো, আমাদের অনেকের মধ্যেই একটা গোঁড়া ধর্মান্ধতা আছে। অনেকেই বিশ্বাস করে কোনো রকম মহৎ কাজ করতে হলে দেবতার উদ্দেশ্যে কোনো কিছু বলি দিতে হয়। বহু যুগ আগে নরবলির প্রথা ছিল, তুমি তো জানো। এখনও কাগজে এদিক ওদিক এরকম সংবাদ তোমার চোখে পড়ে থাকবে। আসলে যখন কোনো কাজের ভিত্তি স্থাপন হয় তখন সেই দেহ তার ভেতরে গাঁথা থাকে, এরকম একটা অন্ধবিশ্বাস অনেকের মধ্যেই আছে। এই কাজের প্রথমে তোমাকে অনেকবার ব্যর্থ হতে হয়েছিল, অনেকবার অযথা টাকা নষ্ট হয়েছিল। এর কারণ যাই হোক না কেন, রাজারামের মতো গোঁড়া ধর্মান্ধ মানুষ মনে করেছিল যে যখন কাজের শুরুর সময় কোনো শবদেহ ভিত্তিতে উৎসর্গ করা হয়নি তখন এ কাজ নিশ্চয়ই বিফল হবে। এমন একটা গুজবও কিছুদিন আগে আমার কানে পড়েছিল। তা সেই গুজব শুনে এবং রাজারামকে দেখে আমার কেমন যেন একটা সন্দেহ হয়। আমি ঘন ঘন তোমার কাছে এসে ক্রমাগত রাজারামের কাজকর্মের ওপর নজর করতাম। আচ্ছা, শুধু কি সন্দেহের ওপর ভিত্তি করেই এই রহস্য ভেদ করলে তুমি? না, তুমি সেদিন আমার সন্দেহ বাড়িয়ে তুলেছিলে। সে কি? আমি আবার তোমার মনের কথা কেমন করে জানলাম যে তুমি আমার কথায় সন্দেহ করলে? ভায়া, সব কথা এত তাড়াতাড়ি ভুলে যাও কেন? তোমার সাথে ডকের কাজ দেখতে না এলে এই প্রাচীরটা সেদিন দেখতে পেতাম না। সুতরাং আমার মনে কোনো সন্দেহ বাড়ত না। রাজারামের মুখে যখন শুনলাম যে মিস্ত্রি প্রাচীরটি নির্মাণ করেছে সে একজন পাকা লোক, তখন সন্দেহ আরও বাড়ে। যদি পাকা লোকই হয় তাহলে তার কাজ বিনা কারণে কখনো এত অপরিষ্কার হয় না। যখন তোমার আমার চোখে এই কাজ এত বিশ্রী দেখাচ্ছিল তখন একজন পাকা মিস্ত্রি কিভাবে এত খারাপ কাজ দেখেও ঠিক না করে রেখে দেয়? মুনিনাঞ্চ মতিভ্রম শুনেছ? ঠিক তখনই আমার মনে হলো এটা কোনো ভুল নয়। নেপাল মিস্ত্রি যথাসাধ্য চেষ্টা করেছিল, কিন্তু এর থেকে আর ভালো করা সম্ভব নয় দেখেই এইভাবে রেখে দিতে বাধ্য হয়েছে। আর একটা কথা, ওই যখন রাজারামকে এই প্রাচীরের গঠন বাঁকা হয়েছে বলা হলো তখন তার মুখের ভাব যেরকম পরিবর্তিত হয়েছিল তাতে স্পষ্ট জানতে পেরেছিলাম যে এই প্রাচীরের মধ্যেই কোনো রহস্য লুকোনো আছে। তারপর আমাদের তদন্তে করিম খাঁর গলার যে হারটা ছিল সেটা এর আগে করিম খাঁর বাড়ির কাছে একটা মাঠে পাওয়া গিয়েছিল। তুমি শুনেইছ আমার মুখে আগে। সেটা এই রাজারামের কাজ ছিল। ওই নির্দোষ ফকিরদের কাঁধে নিজের দোষ চাপিয়ে দেওয়াই ছিল আসল উদ্দেশ্য। কিন্তু রাজারাম সেরকম অভিজ্ঞ লোক নয়। এইসব ভয়ঙ্কর কাজে হাত দিতে হলে যেরকম বুদ্ধি দরকার রাজারামের সে বুদ্ধি নেই। যেদিন সে করিমকে হত্যা করেছিল সেদিন রাত্রে ও পরের দিন সকালে বেশ বৃষ্টি হয়েছিল। সারা পথে জল জমে কাদা হয়েছিল। করিমের হার যদি তার আগে সেখানে পড়ে থাকত সেটা নিশ্চয়ই কাদায় মাখামাখি হয়ে থাকত। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানো, ওই হারে কাদার কোনো লেশ মাত্র ছিল না।
হাড় দেখেই মনে হলো কোনো লোক ফকিরদের ওপর দোষারোপ করার জন্য এবং গোয়েন্দাকে বিপথে চালনা করার জন্যই এই কাজ করেছে। আমার হেড কনস্টেবলের বিশ্বাস ছিল যে করিমকে যখন হত্যা করা হয় তখনই হাড়টা তার গলা থেকে পড়ে যায়, কিন্তু আমার কথা শোনার পর তার ভ্রম দূর হয়। আরও একটা ব্যাপারে রাজারামের ওপর আমার সন্দেহ অত্যন্ত তীব্র হয়। যেখানে ওই হাড়ের অংশ দুটো পড়েছিল তার কিছু দূরেই সেই মাঠে এই বোতাম বা দুয়ানাটা পড়েছিল। এর মধ্যে কড়া দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে এটা কোনো বোতামের অংশ। এই বলে আমি পকেট থেকে সেই কড়া পড়া দুয়ানাটা বের করলাম। তারপর সেটা সদাশিবের হাতে দিলাম। সে সেটা মনোযোগের সাথে দেখে আমার কথায় সম্মতি দিল। ওই রাজারামের হাতের দিকে তাকিয়ে দেখো, এখনো তার গায়ে যে জামা আছে তার এক হাতের বোতাম কড়াযুক্ত দুটো দুয়ানা এবং অন্যটা কাঁচের বোতাম। সদাশিব অত্যন্ত আশ্চর্য হল। সে অনেকক্ষণ আমার মুখের দিকে হাঁ করে তাকিয়ে থাকল। অদ্ভুত, এই সামান্য বিষয় থেকে তুমি এত বড় একটা কাণ্ড করবে তা কেউ স্বপ্নেও ভাবতে পারে না ভায়া। যখন আমি বোতামটা সেই মাঠে কুড়িয়ে পেলাম তাতে কোনো রকম ধুলো বা কাদা লেগেছিল না। তখনই আমার সন্দেহ হলো যে লোক হাড়ের অংশ সেখানে ফেলে গিয়েছে এ বোতাম তারই, কারণ ওই দুটো জিনিস একই সময়ে পড়েছিল। সেই সময় থেকে আমি সকলের হাতের বোতাম লক্ষ্য করতে লাগলাম। গতকাল যখন আমি তোমার কাছে এলাম এবং রাজারাম আমার সামনে এসে পড়ল, তার সাথে কথা বলার পর সে যখন আমাকে নমস্কার করে ফিরে যাচ্ছিল ঠিক তখনই আমি তার হাতে ওই দুয়ানার বোতামটা লক্ষ্য করি। বুঝতে পারলাম এই কাজ রাজারামেরই কাজ। রাজারাম নিজেই ওই হাড়ের অংশ দুটো সেই মাঠে হয়তো সকলের অলক্ষ্যে ফেলে এসেছিল এবং সম্ভবত সেই সময়ই তার হাত থেকে বোতামটা খুলে পড়েছিল। বোধহয় সে সেটা খেয়াল করেনি। সত্যি কথা বলতে কি, তুমি আমার পরম বন্ধু হলেও প্রথমে তোমাকেও সন্দেহ করেছিলাম, কারণ তোমার অনুমতি না পেলে সে যে এমন গুরুতর কোনো কাজে হাত দেবে এমনটা আমার আশা ছিল না। সেই জন্য আমি বাইরে থেকে তোমার ওপর কোনো সন্দেহ না করলেও ভেতরে ভেতরে তোমার কাজকর্মের ওপর নজর রেখেছিলাম ভায়া। আমার শেষের কথাগুলো শুনে সদাশিব অত্যন্ত ভয় পেয়ে গেল। কি সর্বনেশে কথা! তুমি তো আচ্ছা বন্ধু হে। যখন বন্ধু হয়েই তুমি আমার সর্বনাশ করতে চেষ্টা করেছিলে তখন তোমার অসাধ্য যে কোনো কাজ আছে তা আমার মনে হয় না। কিন্তু একটা কথা বলো, তোমার কি এখনো সন্দেহ আছে আমার ওপর, নাকি ঘুচেছে? না ভাই না, এখন আর সে সন্দেহ নেই। রাজারাম তোমায় কোনো কথা না বলেই নিজেই এ কাজ করেছে তা আমি জানি। তবে তার একজন সাথী ছিল, তাকেও গ্রেপ্তার করতে হবে। তা সে আবার কে? কে তা নির্দিষ্টভাবে জানি না, তবে সেও যে এখানেই আছে তাতে কোনো সন্দেহ নেই। দেখো, যে লোক গঙ্গাধর সেজে করিমকে আব্দুলের বাড়ি থেকে ভুলিয়ে এনেছিল, সালামাতের শরীর খারাপ বলে একটা জাল চিঠি দেখিয়েছিল, সে নিশ্চয়ই রাজারামের লোক। আর আমার দৃঢ় বিশ্বাস যে নেপাল মিস্ত্রি এই কাজ করেছিল। যদি সে এখন এখানে থাকে তাকে গ্রেপ্তার করে আমার কাছে নিয়ে এসো। আমার কথা শেষ হতে না হতেই আমার হেড কনস্টেবল এবং সেই বৈরাগী একজন কুলির সাথে তখনই সেখান থেকে বেরিয়ে গেল এবং কিছুক্ষণ পরেই একজন লোককে নিয়ে পুনরায় তারা ফিরে এলো। নতুন লোকটিকে দেখেই আব্দুল চেঁচিয়ে উঠল, এই গঙ্গাধর হুজুর, এই গঙ্গাধর! হ্যাঁ হ্যাঁ, এই লোকই তো সেদিন আমার হাতে চিঠি দিয়েছিল। করিমকে আমি এর সাথেই পাঠিয়েছিলাম হুজুর, এর সাথেই পাঠিয়েছিলাম। আমি আগেই এমনটা অনুমান করেছিলাম আব্দুল। প্রথম সন্দেহ হয় যখন রাজারাম ওর কাজের সুখ্যাতি করে, তখনই বুঝেছিলাম যে এর সাথে রাজারামের ঘনিষ্ঠতা আছে। তখনই থানায় বলা তোমার গঙ্গাধরের কথা আমার মনে পড়ে। আজ সকালে রাজারাম বলেছিল যে নেপাল মিস্ত্রির সাথে তার দেখা হয়নি, কিন্তু গতকাল যখন ওর পেছনে আমি আমার কনস্টেবলকে নজর রাখতে বলি তখন ও যে নেপাল মিস্ত্রির সাথে দেখা করেছিল সে কথা রাতে কনস্টেবল আমাকে জানিয়েছিল। স্বভাবতই আমার সন্দেহ তখন আরও বেড়ে যায় এবং মনে হয় ওই নেপাল মিস্ত্রি গঙ্গাধর সেজে করিমকে ভুলিয়ে এনেছিল। নেপাল মিস্ত্রির বয়স প্রায় 40। লোকটাকে দেখতে খাটো কিন্তু বেশ হৃষ্টপুষ্ট বলিষ্ঠ চেহারা। তার চোখ দেখলেই মনে হয় সে একজন ভয়ানক খারাপ লোক। হাত করা পড়া ওকে। আমার আদেশে তার হাতে হাত করা পরানো হলো। দেখো ভায়া, তোমার সব কথাই এক প্রকার বুঝলাম,
কিন্তু তুমি কেমন করে বুঝলে যে ওই করিমের দেহ প্রাচীরের ভেতরে গাঁথা আছে? দেখো, যখন ওই প্রাচীরের গঠন বাঁকা দেখেছিলাম এবং ওটা যে মিস্ত্রি তৈরি করেছিল সে একজন পাকা লোক বলে জানতে পেরেছিলাম, তখনই আমার কেমন একটা সন্দেহ হয়। তারপর ওই সেদিন তোমার সাথে যখন ওই জায়গাটা পরীক্ষা করতে গিয়েছিলাম, তখন কয়েকটা জিনিস সেখানে চোখে পড়েছিল, সেগুলোও আমি গোপনে কুড়িয়ে রাখি। দাঁড়াও, দেখো। কথাটা বলে পকেট থেকে একটা কাগজের মোড়ক বের করলাম আমি। সদাশিব ব্যস্ত হয়ে সেই মোড়কটা হাতে নিয়ে খুলে ফেলল। দেখল তার ভেতরে কতকগুলো পোড়া দেশলাইয়ের কাঠি আর কিছুটা পোড়া বাতির চর্বি রয়েছে। হে কি, এ নিয়ে আমি কি করব? কেন, এগুলো দেখে তোমার সন্দেহ হচ্ছে না? সদাশিব অনেকক্ষণ চিন্তাভাবনা করল, কিন্তু কিছুতেই কিছু বুঝতে পারল না। তারপর বলল, না ভায়া, আমার বুদ্ধি তো তোমার মতো অত প্রখর নয়, আমি তোমার কথা ঠিক বুঝে উঠতে পারছি না। এইসব জিনিস যখন চোখে পড়ল তখনই আমি বুঝতে পারলাম যে প্রাচীরের ওই অংশে রাতে কাজ হয়েছে। তোমার মনে থাকার কথা, সেদিন রাত্রে বৃষ্টি হয়েছিল, সেই সঙ্গে বাতাসও বইছিল। সেই ঝড়ে নেপাল মিস্ত্রির আলো মাঝে মধ্যে নিভে গিয়েছিল বলেই তাকে এতগুলো দেশলাই নষ্ট করতে হয়েছিল মশাল জ্বালানোর জন্য। আর ওই পোড়া বাতির অংশ সেই মশালেরই অবশিষ্টাংশ। এদিকে কথায় কথায় রাজারামের কাছে জানতে পারি তার লোক রাতে কাজ করে না, সূর্য ওঠা থেকে সূর্য ডোবা পর্যন্ত কাজ করে, কিন্তু রাতে কাজ করার আদেশ নেই। তাহলে নেপাল মিস্ত্রি রাতে এই কাজ করেছিল কেন? ভায়া, তোমার যুক্তি একেবারে অকাট্য। তুমি যা বলছো তা সম্পূর্ণ সত্য। আশ্চর্য এই যে এইসব তুচ্ছ পদার্থ থেকে, অতি সামান্য সূত্র থেকে তুমি এই ভয়ঙ্কর জটিল রহস্য ভেদ করতে সফল হয়েছ। এই সমস্ত স্থির করে গতকাল রাত্রে আমার হেড কনস্টেবলকে বৈরাগীর ছদ্মবেশ এবং অন্য কনস্টেবলটিকে ফকিরের ছদ্মবেশ ধরে এই জায়গায় ভিক্ষে করতে বলি। আজ আমি যখন এখানে এসে উপস্থিত হই তখন সবেমাত্র সূর্যোদয় হয়েছিল, কিন্তু তার অনেক আগে থেকেই ওরা দুজনে নিজেদের ছদ্মবেশে এখানে ভিক্ষে করছিল। কেন? এই রকম আদেশ করার কারণ কি? কারণ তো নিজের চোখেই দেখতে পাচ্ছ ভায়া। আমি আগে থেকেই আন্দাজ করতে পেরেছিলাম যে রাজারাম আমাকে আক্রমণ করতে পারে, তাই আমাকে সাহায্য করার জন্য ওদেরকে কাছেই থাকতে বলেছিলাম। এখন বোধহয় সমস্ত ব্যাপারটা তুমি বুঝতে পারছো, তাই তো? এইরকম অদ্ভুত ব্যাপার আমি এই প্রথম দেখলাম। অতঃপর আমি সেই দুজন বন্দীকে নিয়ে থানায় ফিরে এলাম। তারপর তাদের যথাস্থানে পাঠিয়ে দেওয়া হলো। কিছুদিন পরেই দুজনেরই বিচার হয়, উভয়েরই ফাঁসি হয়। এতক্ষণ আপনি শুনছিলেন প্রিয়নাথ মুখোপাধ্যায়ের কাহিনী গুম খুন, only on Radio Milan 90.4 FM. Do like, share and subscribe our YouTube channel for more audio stories and press the bell icon for notification. আব্দুলের চরিত্রে দীপক, কনস্টেবল এবং রাজারামের ভূমিকায় অপূর্ব, দারোগা প্রিয়নাথ, সদাশিব এবং অন্যান্য চরিত্রে সায়ন, নাট্যরূপ দান এবং পোস্টার ডিজাইনিং চিন্ময়, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। আগামী সপ্তাহে আরও একটা নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন 90.4 FM।